জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ভোটের বাকি আর 9 দিন নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা। বিএনপি আর জামায়াত জোটের মধ্যে প্রতিদিনই চলছে কথার লড়াই, অভিযোগ পাল্টা অভিযোগ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়নি, তারা মিথ্যা বলছে, নারীদের ঘরবন্দি করে রাখতে চায় জামায়াত। ওদিকে জামায়াত আমির বলেছেন জামায়াত কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। বিএনপি মহাসচিব বললেন জামায়াত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। আর জামায়াত বলছে বিএনপিকে এবার লাল কার্ড দেখাবে জনগণ। মাঠের এসব কথার সঙ্গে বাস্তবতার কতটা মিল? ওদিকে টিআইবি বলছে মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারলে ভোটের মাঠে এর প্রভাব পড়বে। সহিংসতার একটি গবেষণা রিপোর্টও প্রকাশ করেছে সংস্থাটি। এরই মধ্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের ঘোষণা, কাল পরশু থেকেই দৃশ্যমান হবে আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন। এই কথার লড়াই আর এই অ্যাকশনের মারপ্যাচে সাধারণ মানুষের ভোটাধিকার কতটুকু নিরাপদ, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। সঙ্গে আমাদের যুক্ত হয়েছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, এবং আমির, মেডিকেল বিভাগ, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমাদের সঙ্গে আছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাটোর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। প্রথমেই ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি শুনছিলেন টিআইবির একটি রিপোর্ট এবং আজ একটি সংবাদ সম্মেলন করে সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, বিস্তারিত জানানো হয়েছে। আমি যদি সেই পিন পয়েন্টটা আপনাকে বলি, 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7,082 জন আহত হয়েছেন। 550টিতে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে, 142টিতে আওয়ামী লীগ সদস্যরা জড়িত ছিল। এই সময়ে জামায়াতের 46টি ঘটনায় জড়িত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। টিআইবির সেই প্রতিবেদনটি বললাম, সংঘাত সহিংসতায় এগিয়ে বিএনপি নেতাকর্মীরা। এর কারণ কি? নির্বাচন সামনে রেখে এসব বন্ধ করা গেল না কেন? অনেক ধন্যবাদ। আই থিংক আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমি আসলে আছি নাটোরে এখন, আমার নির্বাচনী এলাকা। টিআইবি রিপোর্ট আসলে দেখার সুযোগ হয়নি। আপনি যতটুকু জিস্টটুকু বললেন, রিপোর্ট আসতেই পারে বিভিন্ন ধরনের মতামত। সহিংসতার বিষয়টা যেটা হচ্ছে, যদি তথ্য উপাত্ত সত্য থাকে এবং এই ধরনের সহিংসতা যদি ঘটে থাকে, সেখানে বিএনপির স্টেক কতটুকু আছে বা এখানে তাদের কতটুকু পার্টিসিপেশন আছে, সে বিষয়ে যদি বিএনপির নেতাকর্মীর আসলেও কোনো সম্পৃক্ততা থেকে থাকে, প্রমাণ থেকে থাকে, তাহলে অবশ্যই বিএনপি সেই হিসেবে দলীয় যে সাংগঠনিক যে সিদ্ধান্ত বা ব্যবস্থা, সেটা বিএনপি কখনো গ্রহণ করতে পিছপা হয়নি। বাকিটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের উপর পড়ে। তো আমরা যেটা দেখেছি 2024-এর 5ই আগস্টের পর থেকে আসলে প্রশাসন বেশ কিছুটা রিল্যাক্টেন্ট ছিল এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলাদেরকে নক করেছি বিভিন্ন জায়গা থেকে, তখন আমরা দেখেছি যে অনেকটা রিল্যাক্টেন্সি নিয়ে তারা মুভ করেছে। তো সেখানে আসলে একটু গ্যাপ তো তৈরি হয়েছে এবং পুলিশের সাথে বা প্রশাসনের সাথে জনগণ একটু দূরত্ব তৈরি হয়েছে। জনগণ আস্থার জায়গাটাও রাখতে পারেনি সেই সময়টাতে, সেই কারণে হয়তো কিছু সংস্কার ঘটনা ঘটেছে। তবে রিপোর্টের সম্পর্কে আসলে আমি এক্স্যাক্টলি তেমন কোনো কিছু বলতে পারবো না। সত্য মিথ্যা তো এটা আসলে রিপোর্টের বিষয় যা ভাবে এসেছে। তথ্যপাত্র যদি থেকে থাকে, আমাদের দলীয় হিসেবে আমরা দলের সাংগঠনিক যে সিস্টেম আছে, সাংগঠনিক যে পলিসি আছে, এই মোতাবেক যদি সেরকম তথ্যপত্র সত্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতীতেও হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো এখন কেন এটা আসলে নিরসন করা গেল না বা কমানো গেল না? দেশের অবস্থা তো আসলে 5ই আগস্টের আগে যে ঘটনাটি ছিল, সেটার পর থেকে যে খুব বেশি চেঞ্জেস এসেছে সেটা কিন্তু না, এটা আমরা বলতে পারি না। একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে গভর্নমেন্ট বাংলাদেশে ফর্ম করেছিলেন, গভর্নমেন্টের যে আসলে সেই আশার জায়গাটা থেকে খুব বেশি উঠতে পারে না, সেটাও কিন্তু আমরা দেখেছি।
তো আশা এবং বাস্তবতার মাঝখানে বিশাল ফারাক ছিল। যে কারণে আমরা এখনো বলি যে আসলে একটি সিস্টেম বিদায় নিয়েছে, কিন্তু আরেকটা সিস্টেম যেটা গণতন্ত্র আমরা বলি, এই গণতন্ত্রের যাত্রা কিন্তু শুরু হয়নি। জি। সো এই অ্যানোমালি এই যে গুলো থাকবে, ঘটনাগুলো যেই স্বাভাবিক। পুতুল একটা জিনিস, এই ঘটনাগুলো তো আছেই, এছাড়াও জামায়াতে ইসলামী এই ঘটনাগুলোর সঙ্গে বিএনপির যে জড়িত থাকা এবং চাঁদাবাজি অথবা সংঘাত সহিংসতায় জড়ানো এইসব বিষয় নিয়ে কিন্তু বহুদিন ধরে মাঠ পর্যায়ে তারাও কিন্তু এই অভিযোগগুলোর কথা বলছে এবং ভোটারদের কাছেও কিন্তু তারা বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই যে রিপোর্ট অথবা এই যে ঘটনাগুলো, এই যে ইনসিডেন্টসগুলোর কনসিকুয়েন্সেস এগুলো ভোটের মাঠে পড়বে নাকি? প্রথম কথা হচ্ছে যে জামায়াতে ইসলামী তারা তাদের রাজনীতি থেকে তাদের আকাশে বাতাসের রাজনীতিটা অনেক বেশি থাকে। তাদের যে বাহিনী থাকে, এই বাহিনীর মাধ্যমে তারা প্রোপাগান্ডা চেয়ে অনেক বেশি এমফাসিস তাদের রাজনীতির মাঠে। তো তারা ওটাকে বেসিক ধরে মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে মানুষই চাইছে, মানুষের জন্য তারা কি করতে চাচ্ছে এই কোনো কিছু কিন্তু মানুষের সামনে তারা এখন পর্যন্ত রেখেছে বলে আমরা দেখিনি। জনগণের জন্য তারা কি করতে চায়। তো তারা এই ধরনের একেকটি রেটরিক তৈরি করবেন, একেকটি প্রপাগান্ডা তৈরি করবেন, সেগুলোকে ডিসামিনেট করে তারা রাজনীতির মাঠে বা ভোটের মাঠে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। এটা তাদের রাজনৈতিক স্ট্যান্স। মাঠ তো ইটস এ ডিফারেন্ট থিং। একটি 17-18 বছর পরে যে নির্বাচনের আবহ এখন বাংলাদেশে আছে এবং জনগণ বিপুল উৎসাহে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপি কি করেছে, বিএনপির চাঁদাবাজির কি অবস্থা, বিএনপি কি করেছে না করেছে, বিএনপির যতগুলো নেতাকর্মীর বিরুদ্ধে প্রমাণস্বরূপ যে অপরাধের তথ্যপাত্র এসেছে, প্রত্যেকটার বিরুদ্ধেও কিন্তু বিএনপি সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখছেন হাজারো হাজারো নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু দলের সাংগঠনিক যে ব্যবস্থা, এটার বাইরে করে কিছু নেওয়া সম্ভব না। পরবর্তীতে বাকিটুকু কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। ভোটের মাঠে সারা বাংলাদেশের তো পিন পয়েন্ট আমি উত্তর আপনাকে দিতে পারবো না, কারণ যেহেতু আমি আমার নির্বাচন এলাকা নিয়ে প্রচন্ড ব্যস্ত আছি। আমার নির্বাচনী মাঠে এই ধরনের কোনো ধরনের প্রোপাগান্ডাতে মানুষের কোনো ধরনের ইন্টারেস্ট নেই। তারা তাকিয়ে আছে একটু ভবিষ্যৎ বাংলাদেশের দিকে, একেবারে খুব রুট লেভেলে যে চাওয়া যে আমি কি করে ভালো থাকবো, আমি কি করে নিরাপদ থাকবো, আমার বাচ্চাটা, আমার সন্তানটা ভালো পরিবেশটা কি করে পাবে, যে সন্তানটা আমার যোগ্যতা আছে চাকরি পায়নি তাকে কি করে আমি চাকরি দিতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে মানুষের মোর কনসার্ন এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটা সিটিগুলোতে দেখানোর চেষ্টা করা হয়েছে বিগত সময়গুলোতে। গ্রামে কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা, বিশেষ করে আমার যে অঞ্চল, আমার নাচুরা লালপুর বাগাতি করা, এখানে কোনো রাস্তা 17 বছরে তৈরি হয়নি, মেরামত হয়নি, সংস্কার হয় নাই। স্কুল কলেজগুলোর বেহাল দশা, হাসপাতালগুলোকে উন্নত করা হয় না, জেলার সাথে হাসপাতালগুলোকে কানেক্টিভিটি নেই, কমিউনিটি ক্লিনিকের কোনো ব্যবস্থা নেই, মানুষের জীবন মানে এত নিচে থেকে নেমে গেছে। কিন্তু কনসেন্ট্রেশন ওদিকেই আছে এবং তারা সেখান থেকে রিলিফ চাচ্ছে। তারা চাচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ, হিন্দু মুসলমান সকলে মিলে যেন বাংলাদেশে হিসেবে পরিচিত বাংলাদেশে থাকতে চাই। তো যে প্রপাগান্ডাগুলো চালানোর চেষ্টা তারা করছে, আমি মনে করি যে এই নেগেটিভিটি থেকে বের হয়ে আসতে হবে। পজিটিভ থিং যে আমরা দেশকে কি দিতে চাই, এরকম কোনো কিছু নেই। তারা একটি টিকিট বিক্রি করছে যেটা খুবই হাস্যকর, এবং আমি গ্রামাঞ্চলের মানুষের কথা দেখেছি, শহরের মানুষ অবশ্যই এটাকে একেবারে এটা নিচ্ছে, এবং গ্রামের মানুষও হাসাহাসি করছে যে জিজ্ঞেস করে, আমি যখন যাই যে এরকম কেউ এসেছিল কিনা, বলে হ্যাঁ তারা আসে, আমরা জিজ্ঞেস করি যে আমরা রোজা করবো না, জাকাত দেবো না, হজ করবো না, আমরা খালি ভোট দেবো, তাহলেই কি আমরা জান্নাত পেয়ে যাবো। এই যে টিকিট বিক্রি জিনিস, সেটা কিন্তু টোটালটা তাদের জন্য গুবারের হচ্ছে। এবং লাস্ট 2 days বিফোর আমরা দেখেছি যে জামাতের আমিরের যেটা টুইট এক্স অ্যাকাউন্ট থেকে যেটা এসেছে, পরবর্তীতে তারা এটাকে ডিনাই করেছে যেটা হ্যাক হয়েছে, which is definitely not true। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এমন একটি পর্যায়ে এখন আছে, তাদের রিয়েল যে চরিত্রটা আর কি রিভিল হয়ে যাচ্ছে গ্রামের মানুষের কাছে, দেশের মানুষের কাছে। এবং তারা যেটাকে নেগেটিভ করতে চায়, তাদের নারী নেত্রী যারা আছেন তারা কিন্তু গতকাল কিন্তু সাংবাদিক সম্মেলনের প্রোগ্রামে তারা বলেছেন যে তারা কিন্তু ওই টুইটটাকে তারা কিন্তু সাপোর্ট করে, করবোর্ট করেই কিন্তু স্টেটমেন্টস দিয়েছেন। তারা বলেছেন তারা নেতৃত্ব চান না, তারা শুধু ক্ষমতায়ন চান, এই নেতৃত্বের কথা তারা বলেছেন। আপনি যেহেতু এই প্রসঙ্গটা উঠালেন, সেখানে আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই জায়গায় একটু সংক্ষেপে উত্তর দিবেন। সেটা হচ্ছে জামায়াতে ইসলামী দাবি করেছে যে টুইটার অ্যাকাউন্টটা এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে এবং তারা বেশ একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তারা দেখিয়েছে এটি কিভাবে হয়েছে। বিএনপির চেয়ারম্যান আজ তিনি বললেন যে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে সেটি হ্যাকড হয়নি, ওভাবে হ্যাক হয় না। এই বিশেষজ্ঞ টিমটা কারা? এই গবেষণাটা আপনারা কখন করলেন? আমরা ধর্ম সবকিছু জেগে তাদের মানবিক বাংলাদেশ দেশ দিতে চাই এবং আমাদের কাছে আন্তরিকভাবে এটা অনুরোধ রাখবো যে আমরা যেন প্রত্যেকে নেগেটিভিটি থেকে সরিয়ে রেখে পজিটিভ দিকে এগোই এবং মানুষের জন্য কি করতে চাচ্ছি সেগুলো নিয়ে মানুষের কাছে যে মানুষকে বোঝায়। মানুষ ভোট দিলে আমরা যাকে ভোট দেবে তাকে আমরা অ্যাপ্রিশিয়েট করে আমরা রাজনীতির সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো।
জি পুতুল, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনি নিজে যেই প্রসঙ্গটি উঠালেন জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড হওয়ার বিষয়ে। জামায়াত এটি ক্লেম যখন করেছে তখন তারা স্লাইডের মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে এটি হয়েছে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে, কোন ইমেইলের মাধ্যমে হয়েছে, সেটি তারা আরেকটি ক্লেম তারা করেছেন। আজকে বিএনপির চেয়ারম্যান তিনি বললেন যে বিশেষজ্ঞ দল এটি নিশ্চিত করেছে যে সেটি হ্যাকড হয়নি, এভাবে হ্যাকড হয় না। এই বিশেষজ্ঞ দল কারা, অথবা এর বিস্তারিতটা কি, যে আপনারা এই গবেষণাটা কখন করলেন অথবা এই ফ্যাক্ট চেকিংটা কখন করলেন? ডেফিনিটলি হ্যাজ এ ডেফিনিট ইনফরমেশন নিয়ে কথা বলবেন না। এখানে বিষয়টা হচ্ছে একটি টুইট অ্যাকাউন্ট, আমি কোনো টুইটার চালাই না, আমি কোনো এক্স অ্যাকাউন্ট চালাই না, সো আমি এটা খুব বেশি বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি যে এটার স্ক্রিনশট এসেছে, এটা অনলাইনে গেছে হচ্ছে তার নিজস্ব মোবাইল থেকে, যেটা আমার কাছে ইনফরমেশন এসেছে। এবং এটা বিষয়ে ডেফিনিটলি আমাদের চেয়ারম্যানের কাছে অথেন্টিক ইনফরমেশন আছে জন্যই ইনি এই কথাটা বলেছেন, আদার্স এটা বলতেন না। এবং এটা তো সারা বাংলাদেশ দেখেছে। এবং এটা আপনি যদি ধরেও নেন যে উনি এই টুইটটাকে উনি নিজে দেননি, কিন্তু তার আগের যে ইন্টারভিউস গুলো আছে, তার সমর্থকরা যে কথাগুলো বলছে, তার দলের যে এজেন্ডাস গুলো আছে, আর তার নারী নেত্রী যে কথাগুলো বলছে, খুব বেশি হচ্ছে এই থেকে একই জিনিস তো বলছে। আমার মনে হয় না যে আপনার উত্তরটা পেয়েছি, যেতে চাই ডাক্তার এস এম খালিদুজ্জামানের কাছে। আপনি যেই আসন থেকে নির্বাচন করছেন সেই আসনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, হেভিওয়েট প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই, যদিও এটার উত্তরটা আপনি অবশ্যই দিবেন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম টিআইবির একটি রিপোর্ট, এবং সেই রিপোর্টে যেমন যতগুলো ইনসিডেন্ট হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সহিংসতার ঘটনা, এই ঘটনাগুলোতে বিএনপির ইনভলভমেন্ট সবচেয়ে বেশি দেখানো হয়েছে। এবং জামায়াতে ইসলামী এখানে বলা হচ্ছে 46টি ঘটনায়, 600 ঘটনার মধ্যে 46টি ঘটনায় জামায়াতে ইসলামীও জড়িত। এই বিষয়গুলোতে জামায়াতে ইসলামের মন্তব্যটা কি, বক্তব্যটা কি হবে? শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বাংলাদেশে জামায়াতে ইসলামী কোনো দুর্নীতি বা কোনো হত্যা, কোনো প্রতিশোধের রাজনীতিতে কোনো সময়ের জন্যে বিশ্বাসী না। আমাদের যে রিপোর্টটা এসেছে সেখানে 91% আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী দল আছে তাদের ছত্রছায়ায় সেটা হয়েছে। জি খালিদুজ্জামান ভাই, আপনার সামনে বোধহয় কোনো একটা টেলিভিশনের সাউন্ড বাড়ানো, আপনার ওইটা একটু মিউট করতে হবে। আমাদের যে দু একটা বলা হয়েছে, এটাও বলতে পারেন যে সেটা পরিকল্পিত, অন্যদের মাধ্যমে সেটা আসতে পারে। আমাদের পরীক্ষিত যে কর্মী, তাদের মাধ্যমে কোনো দুর্নীতি হয়েছে এরকম আমরা একটাও দেখাতে পারবে না। যেমন আমি জোর গলায় বলতে পারি, আমি একজন প্রার্থী, কোনো আমার লাইফে দুর্নীতি দেখাতে পারবেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, পারবেন না। এরকম একটা বিক্ষিপ্ত কর্মীও কোনো সময় দেখা যাচ্ছে যে জামাতে নতুন করে এন্ট্রি হয়েছে বা পরিকল্পিতভাবে জামাতের নাম ক্ষুণ্ণ করতে আমাদের মধ্যে ঢুকেছে। যেমন কয়েকদিন আগেই আপনারা টাঙ্গাইলে একটা রিপোর্ট দেখালেন যে জামাতটি টাকা বিলি করছে, কিন্তু আসলে সেটা জামাতের ছিল না, বিএনপির কয়েকজন কর্মী তারা টাকা তুলে ধরে একটা ছবি দিয়ে সেটাই দেখা যাচ্ছে যে তারা টাকা বিলি করছে। এরকম পরিকল্পিত দু একটা অংশের পার্ট হতে পারে, কিন্তু জামাতের সত্যিকারের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছে তাদের এরকম কোনো করাপশান আছে বলে আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, বিক্ষিপ্ত দল একটা ঘটতে পারে, কিন্তু 91% যেখানে একটা দলের হচ্ছে, এটা যে তাদের আগে থেকেই তাদের একটা চরিত্রের বহিঃপ্রকাশ। 2001 থেকে 2006 সালে তারা যে দুর্নীতিতে ফার্স্ট হয়েছিল, সেখানে তাদের যে কার্যকলাপ ছিল, সেই কার্যকলাপের নতুন 17 মাসে তারা অতীতে সকল বলতে পারেন যে 17 বছরের যে অত্যাচার হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেটাকেও কারো কারো ক্ষেত্রে ক্রস করে গিয়েছে। যেমন পাথর মেরে মানুষ হত্যা, এইগুলা কিন্তু হ্যাঁ ফ্যাসিস্ট সরকার ছিল, তারা অনেক অপকর্ম করেছে, কিন্তু এইরকম ধরনের কাণ্ডগুলো কিন্তু আমরা দেখি নাই, যে একেবারে পাথর মানে মেরে মানুষ মারা, তারপরে মানুষের বাসায় যে নারীদেরকে ধরে নেওয়া, হত্যা করা এবং তাদেরকে ছুরি আঘাত করা, এগুলা কোনো মানে সেই বর্বর যুগকেও হার মানিয়ে দিয়েছে তারা। এবং সেই ফ্যাসিস্ট আমলের যে সেটা ছিল তার থেকেও হার মানিয়েছে। আমরা ভবিষ্যতে এটার মানে ইতি চাই, ভবিষ্যৎ রাজনীতিতে আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি চাই, যে কারণে আমরা এটার খুব বেশি কোনো করি নাই। কিন্তু যদি তারা স্বপ্ন দেখে যে এগুলা করেই তারা ফ্যাসিস্ট আমলের সরকারের মতো
ক্ষমতায় যাবে বা টিকে থাকবে, তাহলে তারা একটা দুঃস্বপ্ন দেখছে। জাতি তাদেরকে ব্যালটের মাধ্যমে সঠিক সময়ে সঠিক জবাব দিয়ে দেবে, যেমনটি জবাব দিয়েছে সেই 17 বছরের অনেক প্রভাবশালী অহংকারী ক্ষমতাসীনকে। সেই যে জুলাই যোদ্ধারা এখনও সবাই কিন্তু আমরা এক্সিস্টিং আছি। আর যারা একটা বালুর ট্র্যাক সরাইতে পারে নাই, নেত্রীকে মুক্তি করতে পারে নাই, যাদের নেতা ভয়ে পালিয়ে মুসলেকা দিয়ে লন্ডনে বসে থেকে, সেই নেতা যদি নতুন করে এসে স্বপ্ন দেখে যে এরকম অত্যাচার করে এদেশকে মানুষকে জেনজিকে দমায় রাখবে, তাহলে সে দুঃস্বপ্নের মধ্যে আছে। যে আপনার সে উত্তরটা স্বপ্ন পেয়েছি। দোষে ভুগতেছে। আরেকটা প্রশ্ন, এটা সেটি হচ্ছে আমি আপনি বলবো। নিজেই প্রচারণার মাঠে আপনি নিজেই বলেছিলেন বিএনপিকে ঢাকার একটি সিটও দেওয়া হবে না। জামায়াতের এর আগে ঢাকায় কোনো আসনে জয়ী হওয়ার সেরকম রেকর্ড আমরা দেখিনি। এই যে আত্মবিশ্বাসটা আসার কারণ কি? কোনো জরিপ আছে নাকি রাজনৈতিক বক্তব্য ভোটের মাঠে যেটা দেন আপনারা সেই এমনই বক্তব্য কিনা? আপনার মূল প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নিজেই। হ্যাঁ, আমাদের ঢাকাতে যে জরিপ আছে সবগুলো আসনেই আমরা এগিয়ে আছি, আমাদের যে জরিপ। এবং আপনারা দেখেছেন যে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ইলেকশন হয়েছে, বর্তমান জেনারেশন এই অত্যাচার থেকে মুক্তি চায়। আপনি আগে টিআইবির যে রিপোর্টটা বললেন, নিউ জেনারেশন এখন জাতিকে একটি গঠনমূলক আচরণ এবং রাজনীতি দেখতে চায়। কিন্তু গেল 17 মাসে আমাদের বিরোধী পক্ষ জাতিকে যা দেখিয়েছে, সেসব ফ্যাসিস্ট সরকার হার মেনেছে এবং আমাদের জেনজি 5টি ইউনিভার্সিটিতে তাদের সেই যে তাদের যে মত দিয়ে দিয়েছে অলরেডি। আগামী ইলেকশনে এরকমভাবেই তারা হারবে এবং জাতি তাদেরকে বয়কট করবে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তার বাস্তব প্রমাণ। জনবিচ্ছিন্ন হয়ে তারা এক সামনাসামনি ছাত্র না করে সংসদ ব্যালটের মাধ্যমে নির্বাচন না আর করে হচ্ছে এই যে এখন আসন, মানুষের ঢাকার আসনগুলো, এগুলো কিভাবে আসলে একীভূত করছেন? এটা তো ওইটার জরিপ তো আর এটা হইতে পারে না। এই যে ঢাকায় যারা ইলেকশন, হ্যাঁ জরিপ তো অবশ্যই আমাদের আছে, আমরা জরিপ থেকেই তো বলছি। যারা ইউনিভার্সিটিগুলোতে শুধু তোর বাংলা, এই যে শাহজালাল ইউনিভার্সিটি, সেখানেও তো তারা নির্বাচন করতে পারে নাই, চায় নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেখানে জামাত জীবনও চিন্তা, জগন্নাথের মতো জায়গায় যেখানে তারেক জিয়া নিজে ইনভলভ হয়েছে, কিন্তু তাদেরকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কারণ তাদের যে অত্যাচারের সীমা, এটা সকল সীমাকে ক্রস করে গেছে। এবং একইভাবে ব্যালট বিপ্লবের নীরব বিপ্লব হবে আগামী যে ইলেকশনগুলোতে হবে। জাতি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, শুধু প্রস্তুত হয়ে আছে। নির্বাচনটা আসুক, তাদেরকে ইউনিভার্সিটিগুলোতে যেমন দেখেছে তার থেকেও করুণ পরিণতি হবে। আচ্ছা, আপনি যে আসনে ঢাকা 17 আসনে, ওই আসনে কথাই যদি বলেন, আপনার প্রতিদ্বন্দ্বী যেখানে তারেক রহমান, সেখানে আপনি কি কি কারণে মনে করছেন যে তিনি হারবেন? আমি আপনার কাছে উল্টাভাবেই কোশ্চেন করব যে কি কি কারণে আমার জেতার কথা না। বর্তমান জেনারেশন শুধু যে দল বা দলের প্রতীক দেখে মানুষকে ভোট দেয় তা না, তার নিজস্ব যোগ্যতা এবং তার একাডেমিক, তার প্রফেশনাল, এই জিনিসগুলো তাকে এক্সিলেন্সি দেখাতে হবে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এই কোনো যোগ্যতায়ও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব তারেক রহমান, তিনি পরিবারতন্ত্র থেকে আসছেন, তিনি শিক্ষা দীক্ষায় কোন দিকে আছেন। আমি নর্মাল একটা যদি কর্মচারী, আপনাকে যে কোম্পানি নিয়োগ দিয়েছে, আপনি যে যমুনা টিভিতে কাজ করছেন, আপনাকে একাডেমিকভাবে পরীক্ষা দিতে হয়েছে, প্রফেশনালি আপনাকে কোন কোন জায়গায় কাজ করেছেন দেখাতে হয়েছে। একটা প্রতিষ্ঠান নর্মালি একটা কর্মচারীকে নিয়োগ করার জন্য এত কিছু চিন্তা করে, আর আমার রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যাবে, আমি একজন নাগরিক হিসেবে সেটা কি দেখব না? অবশ্যই দেখব। সুতরাং সেই যোগ্যতার কোন কোয়ালিটিতে উনি মার্ক পাচ্ছেন, যদি 10-10 করে মার্ক দেন, প্রত্যেকটা মার্ক তিনি 0 পাবেন। আপনার তার অভিজ্ঞতা 2001 থেকে 2006 সাল, এই অভিজ্ঞতাও এই এলাকার মানুষ ভুলে যায় নাই। শিক্ষাগত ক্ষেত্রে তার অবস্থান কী ছিল, এই এলাকার মানুষ ভুলে যায় নাই। তার প্রত্যেকটা বন্ধু এখন তো জীবিত সবাই, তারা আমাকে এসে বলেছে। এবং জাতি তার অত্যাচারের কথা, তার হাওয়া ভবনের কথা, তার পার্সেন্টেজের কথা, এইগুলো জাতিকে ভুলে গেছে খুব শর্ট টাইম। জিগিরি মুসলিকা থেকে জাতিকে, তার কর্মীদেরকে এখানে রেখে চলে গিয়েছেন। কর্মীদেরকে যদি ইনি রেখে না যেতেন, তাহলে এই যে শহীদের ঘটনা ঘটছে, ফ্যাসিস্ট আমল চলে আসছে, এটা কখনো আসতো না। এই যে ফ্যাসিস্ট আমলটা আসছিল, সেটার জন্য সেই দায়ী। সে যদি এখানে থাকতো, শেখ হাসিনা তাকে মেরে ফেলতে সাহস পেত না। আচ্ছা, আপনি যদি এক কথায় যদি একটা উত্তর দেন, সেটি হচ্ছে তারেক রহমান তিনি নিজের কারণে হারবেন নাকি আপনি বেশি যোগ্য এই জন্য তিনি হারবেন?
এটা সিমুলটেনিয়াসলি মানুষ যেমন আমেরিকার মতো জায়গায় মামদানি পাশ করেছে, তিনি কোনো দল থেকে কিন্তু এরকম পাশ করে নাই, বিগ রানিং তাকে করছে। সুতরাং এই যে তার যোগ্যতা, আমি মনে করি আমার যোগ্যতা এবং তার অযোগ্যতা এই দুটো সমন্বয়ে সে নিশ্চিত ফেল করবে ইনশাল্লাহ। আপনার যোগ্যতা এবং জনাব তারেক রহমানের অযোগ্যতার জন্য তিনি ফেল করবেন, আপনি এমনটাই বলছেন। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই মেজবাউল আজম সওদাগরের কাছে। আপনি নিশ্চয়ই শুনেছেন, দুই দলের অবস্থান শুনলেন, দুই দলের কথাবার্তাগুলো শুনলেন। সেখান থেকে তো আপনি অবশ্যই একটি বিশ্লেষণ দেবেন ভোটের মাঠের এই যে কথার যুদ্ধ এবং মাঠের কথন, মাঠের বাস্তবতার যে বিষয়টি। এর মধ্যে আমি একটি বিষয় আপনার সঙ্গে আরেকটু যোগ করতে চাই, সেটি হচ্ছে একটি দল, দুটি দল, মূলত দুটি দলের মধ্যে একটি দল বলছেন যে একবার অন্তত সুযোগ দিন, এর আগে সুযোগ দেননি, একবার অন্তত সুযোগ দিন, আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেলবো অথবা সামথিং। আর আরেকটি দল তাদের আগের অভিজ্ঞতার কথা বলছেন। এই যে অভিজ্ঞতা এবং অনভিজ্ঞতা, এই যে দুই পক্ষের যে প্রচারণা এবং দুই পক্ষের যে কথার লড়াই, এর মধ্যে ভোটাররা কি কনফিউজড হচ্ছে নাকি তারা সতর্ক হচ্ছে? দুইজন প্রার্থীর আলোচনা আমি শুনলাম। আচ্ছা, এখানে যে বিষয়টা যে মানে লক্ষণ পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে, আপনি জানেন যে জুলাই বিপ্লবের পরে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আমরা আসলে আছি। মানে ট্রানজিশনাল পিরিয়ড এই সেন্সে যে আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে বিদায় হয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। এই মাঝামাঝি পর্যায়ের মধ্যে আমরা আছি। এই মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ না আমরা ফ্যাসিস্ট আমল থেকে পুরোপুরি মুক্ত হয়ে একটা জায়গায় এসেছি, না আবার গণতান্ত্রিক ব্যবস্থাতেও প্রবেশ করতে পারিনি, এরকম একটা মাঝামাঝি অবস্থায়। এই অবস্থায় কিন্তু নির্বাচনটা হচ্ছে। তো নির্বাচনে আমি প্রথমে পজিটিভ আসপেক্ট আপনাকে তুলে ধরতে চাই। সেটা নির্বাচন কিন্তু আপনি দেখবেন মানে দুই পক্ষের যুক্তি, প্রচারণার কৌশল, রাজনৈতিক পরিবেশ সবকিছু বিশ্লেষণ করলে আমরা দেখছি যে অতীতের নির্বাচনী ক্যাম্পেইন গুলোর চেয়ে এবারকার নির্বাচনী ক্যাম্পেইন এর নেচারটা ভিন্ন। ম্যাক্সিমাম কিন্তু মানে আপনি বলতে পারেন যে প্রায় 90% কিন্তু হচ্ছে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রিক প্রচারণা কিন্তু হচ্ছে। প্রত্যেকটা দল বা দুইটা জোটেই মূলত তারা ক্ষমতায় আসলে কি করতে চান সেই বিষয়টা কিন্তু জনগণের সামনে তুলে ধরছেন। আসলে মূলত এই তুলে ধরার যে যুদ্ধ, তুলে ধরার যে প্রতিযোগিতাটা, এইটা হচ্ছে গণতন্ত্রের একটা সৌন্দর্য। আর পাশাপাশি আপনি যদি ম্যানিফেস্টো কেন্দ্রিক প্রচারণার কথা যদি আপনি বলেন, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে এটি একটি আমরা একটি আগের পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটা ভালো রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছি, তার অনেকগুলো লক্ষণ কিন্তু এই নির্বাচনী ক্যাম্পেইন এর মধ্যে আছে। এর পাশাপাশি আমরা যেটাকে বলি যে ব্যক্তিগত আক্রমণ, এখানে কিন্তু এই যে ব্যক্তিগত আক্রমণ অর্থাৎ একে অপরকে হেয় করা, অন্যকে একেবারে সিরিয়াসলি আন্ডারএস্টিমেট করা, এই বিষয়টাও কিন্তু এখানে সামনে চলে এসেছে। যদি এখন সিরিয়াসলি না, কিন্তু 2 দিন থেকে মনে হচ্ছে যে এই বিষয়গুলো এখন সামনে চলে এসেছে। একজন যখন আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে, তখন আরেকজন আবার সেই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সামনে আসে। তো এই বিষয়টা আমাদের জন্য আর কি হতাশাজনক, এবং পুরোনো কালচার থেকে যে আমরা বের হতে পারছি না, তার এখানেও একটা তার লক্ষণ আছে। আচ্ছা, পাশাপাশি আমি বলবো যে আপনারা জানেন যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এখানে দুইটা দল যে ক্যাম্পেইনটা করছে, এই দুইটা দলের ক্যাম্পেইন এর মধ্যে কিছু কোয়ালিটেটিভ কিছু চেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে আপনার এই নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রিক আপনার প্রচারণা, এর মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা একটা সহিংসতা। আপনি সহিংসতার একটা স্ট্যাটিস্টিক্স আমাকে দিলেন, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। আসলে প্রশ্নটা হচ্ছে এরকম যে যখন আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে যখন আমরা পরের পরিস্থিতিতে যখন আমরা আসলাম, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে একটা পজিটিভ একটা বিষয় ছিল যে চাঁদাবাজ, সিন্ডিকেট, এই বিষয়গুলো যখন আসলো, তখন একটি বড় রাজনৈতিক দল যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে চাঁদাবাজি করছে এসে, তখন কিন্তু সেই দল থেকে প্রায় আমার জানা মতে প্রায় 7,000 জনকে এই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তো এইটাকে যদি আপনি অতীতের সাথে তুলনা করেন, তাহলে এরকম এক্সাম্পল কিন্তু দিতে পারবেন না যে কোনো পলিটিক্যাল পার্টি এই বিষয়টাকে একটা খারাপ এক্সাম্পল হিসেবে ওন করেছে এবং পাশাপাশি এটার বিরুদ্ধে এরকম ব্যাপকভাবে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা খুব হতাশার সাথে একটা জিনিস লক্ষ্য করলাম যে 7,000 মানুষকে যে বহিষ্কার করা হলো, এর মধ্যে সত্য মিথ্যা অনেক কিছু থাকতে পারে বা তদন্তাধীন বিষয় হতে পারে, কিন্তু যে গভর্নমেন্টটা এখন ক্ষমতায় আছে, এই গভর্নমেন্টটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে
এরকম ক্রিমিনাল অফেন্সে গভর্নমেন্ট কেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিল না? আজকে আমাদের সাথে আপা এখানে উপস্থিত আছেন, আপা প্রার্থী, উনিও কিন্তু বললেন যে এটা আইনগত ব্যবস্থার একটা ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই বিষয়টা ব্যবস্থা নেয়নি। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু ওপেন এখানে বলেছিল, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা বহিষ্কার করছি, গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে না কেন। এই জায়গাটা গভর্নমেন্টের, আমাদের যে পরিবর্তিত রাজনৈতিক একটা অবস্থার দিকে যে যাচ্ছি, এইটাকে আমি একটা গভর্নমেন্টের অসহযোগিতা হিসেবেই মনে করব। এই কারণে যে যেখানে পলিটিক্যাল পার্টি নিজেই বহিষ্কার করছে, সেখানে গভর্নমেন্ট কেন এই সুযোগটা কাজে লাগিয়ে এই অপরাধে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে আইনি ব্যবস্থা নিল না। তো ব্যাপকভাবে আইনি ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু এখন সহিংসতাটার যে রূপ আমরা লক্ষ্য করতেছি এখন চতুর্দিকে, এই আইনি ব্যবস্থাটা যদি গভর্নমেন্ট স্ট্রংলি নিতে পারতো, তাহলে সহিংসতার এই বর্তমান রূপটা কিন্তু আমরা দেখতে পারতাম না। এই বিষয়ে আমি এই পুরো দায়ভারটা আমি এখানে গভর্নমেন্টকেই দিতে চাই। আর ব্যক্তিগত আক্রমণটা, আমি মনে করি যে ব্যক্তিগত আক্রমণটা এখানে যত কম হবে, ততই মনে হয় উভয় রাজনৈতিক জোটের জন্য এটা খুব কল্যাণমূলক, এবং আগামী দিনের আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন এবং একটা ডেমোক্রেটিক কালচার এস্টাবলিশ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যদি আমরা এই ব্যক্তিগত আক্রমণটা কমে নিয়ে এসে নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রিক আমরা যদি প্রচারণার দিকে আমরা বেশি জোর দিই। আমি সেই কথাটাই আসলে মেইনলি প্রশ্নটা করেছিলাম, সেটার উত্তরটা যদি দিতেন। সেটি হচ্ছে যে একটি দল অভিজ্ঞতা কথা বলছে, আর একটি দল একবার অন্তত সুযোগ চাচ্ছে। এই জায়গায় অনেক কথাই বলছে দুই দলই, এর প্রেক্ষিতে ভোটাররা কি কনফিউজড হচ্ছে নাকি সতর্ক হচ্ছে? না, আই ডোন্ট থিঙ্ক যে ভোটারদের এখানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা হচ্ছে নির্বাচন। নির্বাচন এখানে কম্পিটিশনের ব্যাপার, এখন কম্পিটিশনের করার ক্ষেত্রে দুইটা জোট দুইটা স্ট্র্যাটেজি নিয়েছে। যদি এইভাবে আমরা দেখি একাডেমিক্যালি, যে এক জোট বলছে যে আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, আমরা এই করতে চাই, এটা বলার রাইট তার আছে এবং এটি সত্য। আর পাশাপাশি আরেকটা জোট যে বলছে যে আমাদের অভিজ্ঞতা নাই, এটা ঠিক আছে, কিন্তু তারা বলছে যে তাদের একবার সুযোগ চাচ্ছে। এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে ক্যাম্পেইন চলবে এবং জনগণ দুই স্ট্র্যাটেজিকে কম্পেয়ার করে ডিসিশন নেওয়ার যে একটা সুযোগ পাবে, এটাই হচ্ছে ডেমোক্রেসির সৌন্দর্য। এটাকে কোনটা ঠিক বা কোনটা বেঠিক ওই ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে জনগণ যে এটা বিচার করার পরিবেশটা যে আমরা তৈরি করে দিতে পাচ্ছি বা দুই জোট যে তৈরি করে দিতে পাচ্ছি, সেটি হচ্ছে গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। ডাক্তার এস এম খালিদুজ্জামানের কাছে আরেকবার যেতে চাই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে, 13 ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। রাজার ছেলে রাজা হোক, এই মতবাদে জামায়াত বিশ্বাসী নয়। আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন জামায়াত ইসলামী পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ঢাকা 14 আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন, নির্বাচন করছেন। পিরোজপুর 1 আসনে মাসুদ সাইদি এবং পিরোজপুর 2 আসনে শামীম সাইদি জামায়াতের মনোনয়ন পেয়েছেন। তারা সাবেক জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে। জামায়াত ইসলামীর সাবেক নেতা মতিউর রহমান নিজামের ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন পাবনা 1 আসন থেকে নির্বাচন করছেন। এগুলো কি পরিবারতন্ত্রের রাজনীতি নয় কিনা? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমরা পরিবারতন্ত্র ওটাকেই বুঝেছি যে 71-এর পর থেকে বাংলাদেশে দেখবেন যে এক প্রকার একটা স্বৈরতন্ত্র এস্টাবলিশড হয়েছে পরিবারতন্ত্রের মাধ্যমেই। এই যে একটা শেখ হাসিনার ফ্যামিলিতে 52 জন এমপি ছিল, আর আপনি এখানে যেটাকে বলছেন, যেমন ধরেন সাদিক কায়েমের যখন ডাকসু নির্বাচন হলো, আমাদের সেক্রেটারি জেনারেলের যে ছেলে দেখবেন সে বাইকে চালিয়ে তাকে নিয়ে বেড়াচ্ছে। আমাদের পরিবারতন্ত্র হবে না এই কারণে, এই ছেলেকে তার যদি সন্তান হয় তাকে একজন কর্মী, সেই কর্মীর পরে আরেকটা তাকে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে, ওই যোগ্যতা হয়ে তার আমাদের যে কাঠামো আছে এই কাঠামোর মধ্যে তাকে আস্তে আস্তে উঠে আসতে হবে নির্দিষ্ট পর্যায়ে। আর এরকম না যে রাজার ছেলে রাজা বলা হয়েছে, সুতরাং সে একজন নর্মাল এমপি ক্যান্ডিডেট, যেখানে এমপি ক্যান্ডিডেট আমাদের একজন হিন্দুকেও দেওয়া হয়েছে। আবার আমাদের দেখছেন যে অন্য অন্য দলের নর্মাল একজন কর্মীকেও দেওয়া হয়েছে। ওই জায়গায় আমাদের নর্মাল যে ব্যক্তিরা একটা ভোটের মাধ্যমে তাকে সিলেক্ট করে, ভোটের মাধ্যমে সিলেক্ট করার পরে তারপরে ওইখানকার স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী বা এলিট তাদের একটা মতামত হয়। এই মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের একটা ক্যান্ডিডেট নির্বাচন করা হয়। আমাদের আমির জামাত
ছিল মাওলানা মতিউর রহমান নিজামী, তার আগে মরহুম গোলাম আজম, এখন ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমানের বাড়ি হচ্ছে সিলেট, সেক্রেটারি জেনারেলের বাড়ি হচ্ছে খুলনা। এইরকম কে কি দায়িত্বে আসবে এটা কেউ জানে না। রোকনদের ভোটে সারা দেশে একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়, এটাই হচ্ছে জামাত ইসলামীর আপনি বৈশিষ্ট্য। পরিবারতন্ত্র বলতে জামাত তারেক ইসলামী মানে রহমানের কথাও বলছিলেন যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হিসেবে এসেছেন, কিন্তু আমরা তো দেখছি যে তিনি বগুড়ার গাবতলী উপজেলা থেকে কিন্তু তৃণমূলের রাজনীতি করে এসেছেন। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবও ছিলেন। একটি তৃণমূল থেকে রাজনীতি করে আসার একটি পরম্পরা তো তারও আছে। সেক্ষেত্রে পরিবারতন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে কতটা খাটে? এটা পরিবারতন্ত্রের কথা, আমরা তো এই দেশেই বাস করি। 2001 থেকে 2006 সালের যে হিস্ট্রি, যেটা নিয়ন্ত্রণ করেছে একেবারে ডাইরেক্ট পর্যায়ে, এটা আমরা খুব ভালোভাবেই দেখেছি। এটা মানুষকে মনে হয় খুব বেশি ব্যাখ্যা করার খুব লাগবে না আর কি, যে কি পর্যায়ে কি যোগ্যতায় বা কোন পর্যায়ে কিভাবে আসলো, এটা এদেশের মানুষ খুব ক্লিয়ার। আমাদের নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই এখানে। এবং এই 3টা পরিবারতন্ত্রের মাধ্যমেই বাংলাদেশ গেল 50 বছর শোষিত হচ্ছে, আধিপত্যবাদ বিরাজ করে আছে, স্বৈরতন্ত্র এস্টাবলিশড হয়েছে এখানে। জি, আরেকটা প্রশ্ন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়, জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। নারীদের নিয়ে জামায়াতের যে অবস্থান, তার সাথে আফগান তালেবান সরকারের অবস্থানের পার্থক্য কোন কোন জায়গায়, কোন জায়গা থেকে আপনি এই বক্তব্যকে ডিনাই করবেন? আমরা বারবার বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সৌহার্দ্য সম্প্রীতির গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। সেটা আমাদের ক্যান্ডিডেট দেখবেন। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, আমি কোনো সন্ত্রাস করি নাই, কোনো দুর্নীতি করি না। আজ পর্যন্ত আমার নামে একটা কেস নাই। আমি 20 বছর চিকিৎসা পেশায় আছি। এই 20 বছরে কোনো নারী বলতে পারবে না তাকে আমি কোনো অবহেলা করেছি বা তার প্রতি কোনো খারাপ আচরণ করেছি। আমি কোনো ব্যাংক থেকে লোন নেই নাই, কোনো সন্ত্রাস করি নাই, কোনো চাঁদাবাজি করি নাই। এই বৈশিষ্ট্যের বাংলাদেশ জামাত ইসলামীর সকল ক্যান্ডিডেট, বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রাজনীতির যারা অন্য দেশের একটা এজেন্ডা বাস্তবায়নে পরিকল্পিতভাবে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রচার করেছে। কিন্তু বর্তমান সচেতন সমাজ অ্যান্ড্রয়েড যুগে এসে তারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ব্যক্তি সম্পর্কে তার আদ্যপান্ত বের করে ফেলতে পারে। তাদের এই ন্যারেটিভ আর জাতি বিশ্বাস করে না। তারা যে মিথ্যুক, তারা অত্যাচারী, তারা এটা জাতির কাছে প্রমাণিত। এবং জামায়াত ইসলামীর প্রত্যেকটা নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ সৎ, যোগ্য, এটাই জাতির কাছে এখন অ্যাকসেপ্টেড। বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো দিন দেশকে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, লন্ডন বলেন, কোনোটাই করবে না। বাংলাদেশকে বাংলাদেশের মতো করে বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে নিয়ে আসার আন্দোলনে অন্তর্ভুক্ত। আমিও সেই আন্দোলনের একজন কর্মী। আচ্ছা, অন্যান্য ইসলামিক যে দলগুলো, অন্যান্য ইসলামিক যে কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে, সেই মুসলিম কান্ট্রিগুলোর জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে যদি প্র্যাকটিসের কথা বলি, সেই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক প্র্যাকটিসের যে পার্থক্যগুলো, বাংলাদেশের মানুষের অ্যাকসেপ্টেবিলিটির যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কি কি আপনি দেখেন? বাংলাদেশের মানুষের ইসলামিক রাষ্ট্র থেকে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশ সবসময়, আমি যেটা বলছি যে বাংলাদেশ কোনো সময় পাকিস্তান হবে না, কোনো সময় ইন্ডিয়া হবে না, অন্য কোনো দেশের সঙ্গে আমরা মিলাতে চাচ্ছি না। বাংলাদেশের এই যে কালচার, বাংলাদেশের জনগণের যে সংবিধান, এটার মধ্যেই আমাদের আমির জামাত কয়েকদিন আগেই বলেছেন যে এই সংবিধানের আলোকে কিভাবে এদেশের মানুষের যে অধিকার সেটা এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। অসংখ্য উদাহরণ আছেন, যেমন দেখবেন যে 5ই আগস্টের পরে 27তম বিসিএস এখন জয়েন করছে, 30তম বিসিএস এখন জয়েন করছে। অনেক প্রমোশন বন্ধ হয়েছিল কেন? ডিজিএফআই ভেরিফিকেশন, এনএসআই ভেরিফিকেশন, রাজনৈতিক ট্যাগ। তাহলে আপনি কি মেধার মূল্যায়ন দিলেন? আমার দেশের মানুষ আমেরিকায় যে কাজ করছে না, স্ক্যান্ডিনেভিয়ানকে যে কাজ করছে না, তারা যোগ্যতার বলে কাজ করছে। আমরা চাই এই যোগ্যতাকে তাকে ফিরিয়ে দিতে, তাকে সম্মানের জায়গায় দিতে। যেটা এই সংবিধানে, এই রাজনীতিবিদরা, এই পরিবারতন্ত্রগুলো, এই সংবিধানের কথা বলছিলেন, যদি গণভোটে হ্যাঁ জয়ী হয় এবং জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এই সংবিধানে তো অনেক ধরনের সংশোধন, পরিমার্জন, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। তখনও কি এই সংবিধানের যে সেকুলারিটি, সেই সেকুলারিটিটা বজায় থাকবে কিনা? এই সংবিধানে আমি সেকুলারের কথা বলি নাই কোনো সময়ের জন্য। আমি বলছি যে সংশোধনীগুলো আনা হয়েছে মানুষের অধিকার আরও ভালোভাবে ফিরিয়ে নেওয়ার জন্যে।
যখন এই যে ফ্যাসিস্ট হয়েছে এর মধ্য থেকে কাঠামোতে আমলাতন্ত্র বড় আকারে এক্সপ্যান্ড করছে, তারপর রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, এগুলো সংস্কার করে ভবিষ্যতে এই সংবিধানের আলোকে বাংলাদেশের মানুষের অধিকার আরও বেশি অক্ষুণ্ণ হবে ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের কাছে। আপনি লম্বা সময় শুনলেন প্রথম অংশে এবং আমরা বিরতি থেকে ফিরে আসার পরেও তারেক রহমান ঢাকা ১৭ আসনে কোন যোগ্যতায় কেন হারবেন এই উত্তরে বলা হচ্ছে যে তার অযোগ্যতা এবং জামায়াত প্রার্থীর যোগ্যতার কারণে তিনি হারবেন, এবং বেশ অত্যাচারের একটি সময়ের কথা বলা হচ্ছে, যেই সময়টাকে আপনারা অভিজ্ঞতার কথা বলেন সেই সময়টাকে অত্যাচারের সময় বলেছে, দুর্নীতির সময় বলে তারা বলছেন, এবং কিছুক্ষণ আগেও পরিবারতন্ত্রেরও যে অভিযোগ সেই অভিযোগেরও তিনি উত্তর দিলেন। আপনার এই বিষয়ে কি জবাব? It's been a while I couldn't sit before the camera for a talk show. আর মানে এই নির্বাচনী কাজের কারণে আসলে সুযোগ হয়নি। তো অনেকদিন পরে আজকে আমি আসলে স্ক্রিনের সামনে বসেছি। তো আমার জামাতে ইসলামী ভাইয়ের কথা শুনে আমার একটা বাংলা প্রবাদ মনে পড়ে গেল হঠাৎ করে, যে সঙ্গ দোষে লোহা ভাসে। তো আমি যেহেতু ল্যাপটপে কথা বলছি, স্ক্রিনে আমি ওনাকে দেখতে পাইনি তখন। তো আমার ওটার কথা শুনে মনে হচ্ছিল যে আমি বোধহয় আমাদের আরো এনসিপির যে নেতাকর্মী আছে ওনাদের কারোর সাথে বসে আছে বংশ করতে। প্রথম কথা হচ্ছে যোগ্যতা অযোগ্যতা এই বিষয়গুলো আমরা যখন ক্রিটিসিজম করতে গেলে কিন্তু অনেক বেশি পড়াশোনা জেনে আসা উচিত হয়। তো আমার মনে হয় যে আমার ভাইয়ের আরো উচিত ছিল আমাদের চেয়ারম্যান সম্পর্কে দুটো সমালোচনা করতে গেলে তাকে আরো ডেপথ নলেজ নিয়ে এসে বসলে আমার মনে হয় ভালো হতো। কারণ ক্রিটিসিজম ইটস অ্যান আর্ট। আপনি ক্রিটিক্স করবেন। ব্যক্তিগত আক্রমণটা মানুষ তখনই করে যখন তার কাছে লাস্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে আর কোনো কিছু থাকে না, এবং এটা কিন্তু মানুষের হীনমন্যতার পরিচয় দেয়। সো আমি দোয়া করি আমার ভাই অনেক যোগ্য হোক। উনি ঢাকা ১৭ আসন আমাদের চেয়ারম্যানকে উনি কন্টেস্ট করছেন, আমি তার জন্য শুভকামনা রাখি। তবে একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা আজকে জামায়াত ইসলামের রাজনীতি করছেন, জামায়াত ইসলামী হ্যাজ আ হিস্ট্রি, তাদের একটি ইতিহাস আছে। ১৯৭১ সাল যখন নিবন্ধে উচ্চারণ করেন তখন আমরা ৭১-এ ফিরে যাই, যেটা আমরা বইয়ে পড়েছি, দেখেছি, বাবা দাদাদের কাছে শুনেছি। এগুলো আমাদের কোনো সুখকর কোনো অনুভূতি দেয় না। দ্বিতীয়ত উনি ২০০১ থেকে ২০০৬ সালের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন। উনি হয়তো ভুলে গেছেন ২০০১ থেকে ২০০৬ সালে তারা কিন্তু পরগাছার মতো ছিলেন আমাদের সাথে। ইটস অ্যান পলিটিক্যাল অ্যালায়েন্স সবসময় থাকে। রাজনৈতিক যে আমরা অ্যালায়েন্সগুলো করি এটা ইটস এ কমিটমেন্টের মাধ্যমে করি। আমরা কখনো আদর্শিক জায়গা থেকে তাদের সাথে ছিলাম না, রাজনৈতিক জায়গা থেকে ছিলাম। আমরা কিন্তু এটাকে ওন করেছি, আমরা কিন্তু ডিজোন করিনি কখনো। কিন্তু ওনারা খুব সুন্দর করে ওই যে দুধের শর্টটুকু তুলে নেন, তারপরে দুধটুকুকে ফেলে দেন, যেই স্ট্র্যাটেজিতে ওনারা বিলিভ করেন, ওনাদের কাছ থেকে আসলে আমরা বললাম যে এনসিপি বা যে দলগুলো আসলে এখন আমাদের আশেপাশে আছে, তারা যে ধরনের কথাবার্তাগুলো বলছে, খুব ইম্যাচিওর রেটোরিক্সগুলো তারা যেটা ইউজ করে, ইম্যাচিওর পারসেপশন নিয়ে যখন তারা কথা বলেন, আমার মনে হচ্ছিল যে উনি ওই ধরনের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আলোচনাগুলো করছেন। তো এটা আমি আসলে আরেকটু ম্যাচিওর কমেন্ট তার কাছ থেকে আশা করেছিলাম। আর ঢাকা ১৭ আসনে কি হবে, কে জয়ী হবে কে জয়ী হবে না, এটা তো ঢাকা ১৭ আসনের যারা ভোটার্স আছেন তারাই ডিসাইড করবেন। দে আর দ্য ডিসাইডিং ফ্যাক্টরস। আমরা তো এখানে বসে কিছু বলতে পারি না। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেটা বলে যে আমাদের জিতে আসা বা জিতে না আসাটা ডিপেন্ড করছে টোটালটাই আমরা কতটা মানুষের আস্থা অর্জন করতে পারছি, কতটা জনগণের যে চাহিদা আছে সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের ম্যানিফেস্টোগুলো তাদের কাছে পৌঁছাতে পারছি। বিগত ১৭ বছরে যে নির্যাতন নিপীড়নের কথা আমার জামাত ইসলামের ভাইটি ভুলে গেছেন, গুমের কথা ভুলে গেছেন, ক্রসফায়ারের কথা ভুলে গেছেন। আমি জানি না উনি কি করে ভুলে গেলেন যে গুমের শিকার আমাদের ম্যাক্সিমাম মানুষ হয়েছে, ক্রসফায়ার শিকার হয়েছে, সেখানে কিন্তু তাদের নেতাকর্মীও আছেন। তো ওনারা কিভাবে সবকিছু ভুলে গেলেন এবং ওনারা ইট দিয়ে পিটিয়ে মেরে ফেলার যে ঘটনাটার কথা বলেছেন, সেটা যে কতখানি সত্যতা কতটুকু ছিল, সেখানে বিএনপির মানুষের ইনভলভমেন্ট কতটুকু ছিল, বিষয়গুলো তখনই কিন্তু ডিসাইডেড হয়ে গেছে। এই একটা প্রশ্ন আছে যে একটু সংক্ষেপে যদি উত্তরটা দেন। ভোট গণনায় দেরি হবে বললে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও আগেই জানিয়েছিল ভোট গণনায় এবার সময় লাগবে, কারণ এবার গণভোটের হিসেবও জড়িত।
এই যে এক ধরনের নির্দেশনা দেওয়া, তাৎক্ষণিকভাবে প্রতিহত করা, এর মধ্যে কোনো ধরনের মিসকমিউনিকেশন হতে পারে, এর মধ্যে মিস ইনফরমেশন ছড়াতে পারে এবং এক ধরনের সহিংসতা সংঘাতের মতো ঘটনাগুলোও যদি ঘটে, এর দায় কি বিএনপি এড়াতে পারবে? না, এটা প্রতিহত বলতে তো উনি এটা এমন কিছু বোঝান না যে ওখানে একটা ম্যাস ক্রিয়েট করা। কথাটা হচ্ছে যে ইলেকশনে আমরা বিগত সময়ে দেখেছি। দিনের ভোট রাতে করার ইতিহাস দেখেছি। অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা দেখেছি, মেকানিজমের কথা দেখেছি। এখানে প্রতিহত বলতে উনি বুঝিয়েছেন যদি কোথাও কোনো অন্যায় দেখা হয় আমরা যেন সেটাকে অবশ্যই অন্যায়টাকে তুলে ধরি। উনি এটার বাইরে কোনো কিছু মিন করে নাই। আমরা সর্বাত্মকভাবে ইলেকশন এটা একটা অনেক বড় যজ্ঞ। আমরা এই পুরো ইলেকশনে অনেক স্টেক আছে, গভর্নমেন্ট আছে, ইলেকশন কমিশন আছে, প্রশাসন আছে। আমরা বারংবার কিন্তু ইলেকশন কমিশন থেকে শুরু করে, গভর্নমেন্ট থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেককে 100% কোঅপারেশন দেওয়ার কথা বলেছি, মিন করেছি এবং বলেই যাচ্ছি, কাজও করছি। কারণ আমরা চাই যে ইলেকশনের পরিবেশটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ব্যাহত না হয়। কিন্তু ইদানিং দেখা যায় যে কিছু কিছু দল, কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করছেন। সেই জায়গাগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করছি। আমরা প্রতিহত বলতে এখানে আমিও সেটাই বলবো, যদি ইলেকশনের দিনে ধরনের কোনো ঘটনা ঘটার চেষ্টা করা হয় আমরা যেন অবশ্যই জিনিসটার জন্য সোচ্চার থাকি, আমরা যেন অনিয়মগুলোকে তুলে ধরি। এটা সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো তারা যেন সেই জায়গাটাতেও সোচ্চার থাকে। আমরা সেই জায়গাটা থেকে আমাদের চেয়ারম্যান বলেছেন যে কোনো ধরনের কোনো অনিয়মকে যেন আমরা সেই জায়গায় হতে না দেই। আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে আগামীকালকে থেকে আমাদের প্রশাসন আরো অনেক বেশি অ্যালার্ট হয়ে যাবে। আমি নিজেও আমার এলাকাতে দেখছি সেনাবাহিনী, বিজিবি টহল দেখছি প্রতিনিয়ত, তাদের চেক পোস্টগুলো চেকিং চলছে। ইটস ভেরি ট্রু, এটা আমরা অ্যাপ্রিসিয়েটও করছি। সো কোনোভাবেই কোনো অস্থির সিচুয়েশন তৈরি হবে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমাদের চেয়ারম্যান দেবেন না, আমরা দিতে পারি না। কারণ তিনি প্রতিনিয়ত আমাদেরকে যেটা আপনার উত্তরটা পেয়েছি। যেতে চাই মেজবাউল আজম সওদাগরের কাছে। এই যে ভোটের মাঠের সহিংসতা অথবা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আজকে টিআইবির ওই রিপোর্টেও কিন্তু, রিপোর্টের পরবর্তীতে যে প্রেস কনফারেন্স, সেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এটা বলছিলেন যে মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে এটা নির্বাচনে একটা প্রভাব ফেলবে। এবং বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন যে অ্যাকশনের কথা বলছে তা কি মব নিয়ন্ত্রণ করতে কতটা সক্ষম হবে, এই প্রশ্নটা আপনার কাছে আমি একটু জোরে দিই। সেটি হচ্ছে, সেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এটিও বলছিলেন যে এই মব কালচারটা তৈরি হয়েছিল কিন্তু 5 আগস্টের পর সচিবালয়ের ভেতর থেকেই সরকার কিন্তু সেই মব নিয়ন্ত্রণ করতে পারেননি, যেটি পরবর্তীতে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। সেই সরকারই এই নির্বাচন করছে, তারা এই মব অথবা মব কালচার নিয়ন্ত্রণে কতটা ভূমিকা রাখতে পারবে, তাদের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? মেজবাউল আজম সওদাগর, আনমিউট করে নেবেন। জি। তো আপনি যেমনটি বললেন যে সচিবালয়ের যে ব্যাপারটা আপনি বললেন, সচিবালয়ের ব্যাপারটা যদি পুরো আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে 5 আগস্ট পরবর্তী সময়ে, মানে 5 আগস্টের সময় কি ঘটেছিল যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, রাজনৈতিক দল, আলেম ওলামা সবার একটা যুদ্ধ। সেই যুদ্ধে আপনি বলতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনী সেই সময় ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং রাস্তা পথে, থানাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কোনো কিছু ছিল না। তো এই পরিস্থিতিতে কিন্তু তখন 5 আগস্ট পরবর্তী সময় সচিবালয়ে যা ঘটেছিল সেটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তখন রাস্তায় নাই। কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার যে সক্ষমতাটা যে ধ্বংস হয়ে গিয়েছিল সেটা থেকে অনেক কিন্তু তারা কেটে উঠেছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি জানেন যে আরপিওটা সংশোধনের মধ্য দিয়ে এখানে কিন্তু বাংলাদেশ আর্মিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেফিনেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে নির্বাচন কমিশনের কাছে এইটা আমাদের এক্সপেক্টেড, আমাদের একটা বিষয় যে নির্বাচন কমিশন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি সহ এটা পুরো তারা দক্ষতার সাথে ব্যবহার করতে পারবে। এবং আমি বিলিভ করি যে বর্তমান যে ফরমেশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং আর্মি যদি তাদের সাথে ভালোভাবে সহায়তা করে, তাহলে আপনি যেমন বিশৃঙ্খলার কথা, সহিংসতার কথা বলছিলেন, এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ হচ্ছে যে 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমরা কিন্তু প্রায় 1.5 বছরের বেশি সময় আমরা পার করেছি। এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দুর্বলতাটা অনেকাংশেই তারা কেটে উঠতে সক্ষম হয়েছে। তো এটি নির্বাচন কমিশন এখন আমরা দেখব যে কত দক্ষতার সাথে
তাদের এই ইলেকশন গভর্নেন্স ক্যাপাবিলিটি আমাদেরকে শো করবেন। সেটি এখন আমাদের এটা দেখার বিষয়। তবে আমি আশাবাদী যে ইলেকশন কমিশন যদি চায় এটি মিনিমাইজ করা সম্ভব হবে। মিসবাহুল আজম সওদাগর, আরেকটা বিষয় একটু সংক্ষেপে উত্তরটা চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে কয়েকদিন গত পরশুদিন মির্জা আব্বাস তিনি একটু অভিযোগ করেছেন যে একটি দলের পক্ষ থেকে 60 থেকে 70 লাখের মতো বোরখা অর্ডার দেওয়া হচ্ছে নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য, এটি তার অভিযোগ। আজ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি বললেন যে কোনোভাবেই অন্য পরিচয়ে বোরখা নিকাব অথবা হিজাব পরে এসে কোনোভাবে নিজের পরিচয় গোপন করে যিনি ভোট দিতে যাবেন তিনি বিপদে পড়বেন। মাঠ পর্যায়ে এটা আসলে কেন্দ্রে কেন্দ্রে ভোট কক্ষে কক্ষে এটা কতটা নিশ্চিত করা সম্ভব? এটা নিশ্চিত করা সম্ভব, এটা হচ্ছে ইলেকশন গভর্নেন্স ক্যাপাবিলিটি আমরা বলি আর কি। এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। আর বোরখা পরে আসলে কেউ ভোট দিতে পারবে এই ধরনের অবস্থা যদি ঘটে, তাহলে আমরা বলবো যে নির্বাচন কমিশনের কোনো ক্যাপাবিলিটি নেই। নির্বাচন কমিশনকে এটা প্রোটেক্ট করতে হবে। জাল ভোট তো বোরখার সাথে রিলেটেড না, জাল ভোট তো জাল ভোটেই। তার আইডেন্টিটি এনশিওর করার দায়িত্ব ওখানে নির্বাচনী কেন্দ্রে যে কর্মকর্তারা থাকবেন সেখানে তার ভোটার আইডি নম্বর, তার ফেস সবকিছু এনশিওর করেই প্রয়োজনে সেখানে যদি বোরখা নিয়ে আমাদের সোসাইটিতে অনেক সময় কথা উঠে যে বোরখা পরে আসে তার ফেস যদি আইডেন্টিফাই করা না যায়, তো অবশ্যই সেখানে একজন নারী সহকর্মীও থাকতে হবে যে যারা তার আইডেন্টিটিটা নিশ্চিত করতে পারে। তো আইডেন্টিটি যদি নিশ্চিত করা যায় তাহলে অবশ্যই এটা প্রোটেক্ট করা সম্ভব। এবং এই ধরনের এলিগেশন অবশ্যই সিরিয়াসলি নির্বাচন কমিশনকে নিতে হবে এবং কোনোভাবেই সেটা বোরখা পরে হোক আর বোরখা না পরে হোক আর যেভাবেই হোক কোনোভাবেই কোনো জাল ভোটকে কেন্দ্রে অ্যালাউ করা যাবে না। যদি এটা হয় তাহলে নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। মিসবাহুল আজম সওদাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং ডাক্তার এস এম খালিদুজ্জামান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রচারণার মাঠে কিছুটা সময় আমাদেরকে আপনি দিয়েছেন, আপনারা দুজনেই দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, রাজনীতির মাঠ শুধু স্লোগানের নয়, বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও। মাঠের কথন যদি মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধানের রূপ না নেয় তাহলে মাঠের বাস্তবতা বদলাবে না। কথার লড়াই চলবেই, কিন্তু দিন শেষে সাধারণ মানুষ চায় নিরাপত্তা এবং তার ভোটের সঠিক প্রয়োগ। কাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিশেষ তৎপরতা শুরু হওয়ার কথা তা যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, জনগণের আস্থা যাতে ফেরাতে কাজ করে, এই প্রত্যাশায় আজ শেষ করছি। আমরা ফিরবো আগামীকাল ঠিক একই সময়ে। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।